হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিওরিজ অফ অরিজিন অফ সোসাইটিস, অর্থাৎ সমাজের উৎপত্তি সম্পর্কিত যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে সেই মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই সমাজের উৎপত্তি সম্পর্কিত মতবাদ নিয়ে বা উৎপত্তি নিয়ে আমরা এর আগে একটি ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ এর আগে আমরা একটি ক্লাসে উৎপত্তি নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছি যে মানব সমাজের এই উৎপত্তি সম্পর্কিত যে মতবাদগুলি রয়েছে, মানে অনেকগুলি মতবাদ রয়েছে, সেই মতবাদগুলির মধ্যে আমরা মূলত দুটি মতবাদ আলোচনা করেছি এবং আজ আমরা পরের মতবাদগুলি বিস্তারিত আলোচনা করব। তো সেখানে আমরা যে মতবাদ দুটি আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, সেটি হচ্ছে আঙ্গিক মতবাদ, অর্গানিক থিওরি এবং ঐশ্বরিক উৎপত্তিবাদ, অর্থাৎ থিওরি অফ ডিভাইন অরিজিন। তো এর পরের যে মতবাদগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। যেমন এর মধ্যে রয়েছে বল প্রয়োগের মতবাদ, অর্থাৎ সমাজ উৎপত্তির ক্ষেত্রে বল প্রয়োগের দ্বারা সমাজ গঠিত হয়েছে। তো এইভাবে যে তাত্ত্বিকরা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে সেটিকে বলা হচ্ছে বল প্রয়োগ মতবাদ, থিওরি অফ ফোর্স। এক্ষেত্রে অন্য একটি মতবাদ হিসাবে এই মতবাদটি পরিচিত। এই মতবাদ অনুসারে শক্তি বা বল প্রয়োগই হল সমাজ সৃষ্টির মূল কারণ। আদিম অবস্থায় বলবান ব্যক্তি বল প্রয়োগের মাধ্যমে অন্যান্যদের উপর আধিপত্য কায়েম করত এবং এই শক্তিমান পুরুষের অধীনে অন্যান্য সকলে সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে বসবাস করতে বাধ্য হতো। এইভাবে বল প্রয়োগের ফলে সৃষ্টি হয়েছে সমাজের। বল প্রয়োগকেই সমাজের উৎপত্তির কারণ হিসাবে এই মতবাদে বিশ্বাস করা হয়। তবে ধীরে ধীরে এই মতবাদটিও সমাজের উৎপত্তির ব্যাখ্যা হিসাবে গ্রহণযোগ্য হারায়, কারণ বল প্রয়োগ মতবাদ যথেষ্ট যুক্তিগ্রাহ্য বলে বিবেচিত হয়নি। তাছাড়া গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ ও বিস্তারে বল প্রয়োগ মতবাদটিকে হীনবল করে দেয়। তো যাই হোক, এই বল প্রয়োগ মতবাদীদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে সমাজ উৎপত্তির ক্ষেত্রে বা সমাজ উৎপত্তি হয়েছে বল প্রয়োগের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা একথা বলতে পারি যে একটি প্রচলিত কথা আছে যে জোর যার মুল্লুক তার। তো সেই জোরের দ্বারা অন্যদেরকে পরাস্ত করে বা অধীনস্থ করে একটি এলাকা বা কিছু সংখ্যক মানুষকে তার আয়ত্তে নিয়ে এসে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই হচ্ছে এই বল প্রয়োগ মতবাদীদের ধারণা। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক মতবাদ, প্যাট্রিয়ার্ক্যাল অ্যান্ড ম্যাট্রিয়ার্ক্যাল থিওরি। তো এই মতবাদে মনে করা হয় যে মানব পরিবারের সম্প্রসারণের ফলেই গড়ে উঠেছে সমাজ। তো এক্ষেত্রে সমাজবিজ্ঞানী হেনরি মেইন এবং অন্যান্য চিন্তাবিদরা এই মতবাদের প্রবক্তা হিসাবে পরিচিত। তো এদের মত অনুসারে সমাজ হল পরিবারেরই সম্প্রসারিত রূপ। পরিবার বৃদ্ধি পেয়ে বিভক্ত হয়ে সৃষ্টি হয়েছে সমাজের। এই মানব পরিবার কোথাও ছিল পিতৃতান্ত্রিক, আবার কোথাও ছিল মাতৃতান্ত্রিক। তো এই চিন্তাবিদদের মতে বলা হয়েছে যে পরিবার নামক একটি
ব্যবস্থা সেটি পিতৃতান্ত্রিক হোক বা মাতৃতান্ত্রিক হোক, তো সেই পরিবার ব্যবস্থার সম্প্রসারণের ফলে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। নেক্সট যে মতবাদটি রয়েছে সেটি হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তো এই মতবাদ অনুসারে সমাজ হলো মানুষেরই সক্রিয় প্রচেষ্টার ফল, অর্থাৎ মানুষ তার জীবনধারায় অনুভূত কিছু প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে সমাজের সৃষ্টি করেছে। এই মতবাদে বলা হয় যে জন্মগতভাবে সকল মানুষই হলো সমান এবং স্বাধীন। মানুষ সৃষ্টি হয়েছে সমাজের পূর্বে এবং মানুষই চুক্তি করে সৃষ্টি করেছে সমাজের। চুক্তিবাদের প্রবক্তা হিসাবে তিনজন চিন্তাবিদদের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। এরা হলেন ইংরেজ দার্শনিক হবস ও লক এবং ফরাসি দার্শনিক রুশো। এরা চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে পরিচিত। টমাস হব এর অভিমত অনুসারে সমাজ সৃষ্টির আগে মানুষ বসবাস করত প্রকৃতির রাজত্বে। এই ধরনের প্রকৃতির রাজত্বে জোরজার মুল্লুকতার, বীরভোগ্যা, বসুন্ধরা প্রভৃতি প্রাকৃতিক বা স্বাভাবিক আইন হিসাবে বিবেচিত হতো। এই রকম প্রাকৃতিক অবস্থায় বসবাসকারী ব্যক্তিবর্গ পরস্পরের শত্রু হিসাবে দিন যাপন করত। সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ সাধনের জন্য প্রতিবেশীকে হত্যা করতেও মানুষ দ্বিধাবোধ করত না। তাই প্রত্যেকেই ছিল প্রতিবেশীর ভয়ে ভীত। এই অবস্থায় প্রতিবেশীকে এড়িয়ে চলাই ছিল বিধেয়। প্রতিবেশীকে এড়িয়ে চলার একমাত্র উপায় ছিল নিঃসঙ্গ জীবনযাপন করা। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষের জীবন হয়ে পড়ল নিঃসঙ্গ, দরিদ্র, পাশবিক ও ক্ষণস্থায়ী। সুতরাং এই প্রাকৃতিক অবস্থা ছিল দুর্বিষহ ও ভয়াবহ। এই দুর্বিষহ ও ভয়াবহ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য মানুষ উদ্যোগী হলো। এই উদ্যোগের ফল হিসাবে চুক্তির মাধ্যমে সমাজের সৃষ্টি হলো। আরেকজন চুক্তিবাদী ইংরেজ দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী হলেন জন লক। তার মতে প্রাকৃতিক অবস্থা দুর্বিষহ বা ভয়াবহ ছিল না, তবে তার মতে এই প্রাকৃতিক অবস্থায় আইন, শাসন ও বিচারের কোনো ব্যবস্থা ছিল না। প্রাকৃতিক অবস্থায় এই সীমাবদ্ধতার জন্য মানুষ চুক্তি সম্পাদনের মাধ্যমে এই অভাব পূরণের ব্যবস্থা করেছে। সামাজিক চুক্তি মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা হলেন রুশো। এই চুক্তিবাদী ফরাসি দার্শনিকের মত অনুসারে মানুষ প্রকৃতির রাজত্বে মর্ত্যের স্বর্গে বসবাস করত, কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হয়নি। বিভিন্ন কারণে সৃষ্টি হলো অশান্তি, বৈষম্য ও জটিলতার। এই সমস্ত কারণের জন্য তিনি তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন। এই তিনটি বিষয় হলো জনসংখ্যা বৃদ্ধি, নাম্বার 2 ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি এবং নাম্বার 3 হচ্ছে যুক্তি ও বিচার বুদ্ধির উন্মেষ। তো প্রাকৃতিক অবস্থা ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ল। এই অবস্থায় প্রত্যেকের সঙ্গে বা সকলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলো। এই চুক্তি অনুসারে জনগণ তাদের সকল ক্ষমতা নিঃশর্তভাবে অর্পণ করলে তাদেরই যৌথ ব্যক্তিত্বের হাতে, এবং এই যৌথ ব্যক্তিত্বের অংশীদার হিসাবে জনগণ সার্বভৌম ক্ষমতারই
ক্ষমতার অধিকারী হলো। তো উপরের এই মতবাদের কোনোটিই সমাজের উৎপত্তি ব্যাখ্যা হিসাবে যথার্থ সত্যের সন্ধান দিতে পারেনি। এই কারণে এই চারটি মতবাদের কোনোটিই সর্বজন গ্রাহ্য বলে বিবেচিত হয়নি। তো এই মতবাদগুলির দ্বারা কোনো বিশেষ একটি সমাজের বা কয়েকটি সমাজের উৎপত্তি ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু সাধারণভাবে কোনো মতবাদ সমাজ সৃষ্টির সন্তোষজনক ব্যাখ্যা হিসাবে এককভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। তো স্বাভাবিকভাবে উল্লেখ করতে হয় যে এই মতবাদগুলির বিরুদ্ধে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বহু বিরূপ যুক্তির অবতারণ করা হয়। সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা এক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় নয়। তবে দ্বিধাহীনভাবে একথা বলা যায় যে সরাসরি ঈশ্বরের হস্তক্ষেপের ফলে সমাজের সৃষ্টি হয়নি। প্রকৃত প্রস্তাবে মানুষের সমাজ প্রবণতার পরিপ্রেক্ষিতেই সৃষ্টি হয়েছে সমাজের। আবার কেবলমাত্র বল প্রয়োগের ফলেও সমাজের আবির্ভাব ঘটেনি। বাস্তবে সমাজের সৃষ্টি হয়েছে বিভিন্ন উপাদানের একটি জটিল সংমিশ্রণের ফলে। তবে একথা ঠিক যে বল প্রয়োগ বা শক্তির সংগঠন বা শক্তির এই সংগঠন সমাজের উদ্ভব বা বিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করেছে। কিন্তু এক্ষেত্রে বল প্রয়োগই একমাত্র উপাদান নয়। তেমনি আবার পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের সূত্রে ক্রমশ সমাজের সৃষ্টি হয়েছে, এ ধারণাও সার্বিকভাবে সত্য নয়। এই কারণে এই মতবাদটিও সমাজ সৃষ্টির ব্যাখ্যা হিসাবে বিশ্বজনীনভাবে স্বীকৃতি পায়নি। আবার সমাজের চুক্তির মাধ্যমে সৃষ্টি একটি কৃত্রিম ব্যবস্থা হিসাবেও গণ্য করা যায় না। তাছাড়া সামাজিক চুক্তি মতবাদে সমাজ সৃষ্টির আগে মানুষের অস্তিত্বের কথা বলা হয়। তো এই বক্তব্য যথার্থ নয়। মানবজাতির উৎপত্তির সঙ্গে মানব সমাজের উদ্ভব ও ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, কারণ সমাজের প্রয়োজনীয়তা মানুষের কাছে জন্মগত। সমাজ প্রবণতা হলো মানুষের জন্মগত প্রকৃতি। মানুষ জন্মগ্রহণ করে সমাজের মধ্যেই, তার বাইরে নয়। যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন মানব শিশুর কাছে সমাজের অস্তিত্ব একটি চরম সত্য হিসাবে প্রতীয়মান হয় না। তো সুতরাং মানব সমাজকে একটি কৃত্রিম ব্যবস্থা হিসাবে প্রতিপন্ন করা ঠিক নয়। অথচ সামাজিক চুক্তি মতবাদ তাই করা হয়েছে। এই কারণে মতবাদটিকেও সমাজ সৃষ্টির সঠিক ব্যাখ্যা হিসাবে মেনে নেওয়া যায় না। তো সমাজের উদ্ভব কোনো একটি বিশেষ দিনে বা বিশেষ কারণে হয়নি। এর সৃষ্টি হয়েছে ক্রম বিবর্তনের ধারায়। এ হলো সমাজের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদীদের মূল বক্তব্য। তো এই বিবর্তনবাদকে ঐতিহাসিক মতবাদ নামেও অভিহিত করা হয়। বক্তব্যের নিরিখে বিচার করলে এই ঐতিহাসিক মতবাদকে সমাজ সৃষ্টির এক সন্তোষজনক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করা যায়। কারণ বিবর্তনবাদ অনুসারে বলা হয় যে সমাজ সৃষ্টি করা হয়নি, সমাজের উদ্ভব হয়েছে, এবং এর উদ্ভব হয়েছে ক্রম বিবর্তনের ধারায়। এই বিবর্তন ঘটেছে বিরতিহীনভাবে। এইভাবে ক্রমবিকাশের ধারায় সমাজ ক্রমশ সংগঠিত ও নির্দিষ্ট রূপ গ্রহণ করেছে। তো যাই হোক, সমাজ উদ্ভবের এই মতবাদের ক্ষেত্রে বিবর্তনবাদীদের ব্যাখ্যাটাও জানলাম। তো এই বিবর্তনবাদীদের বক্তব্য থেকে বোঝা যায় যে কোনো নির্দিষ্ট দিনে বা বিশেষ কারণে অথবা চুক্তির ফলে কৃত্রিম ব্যবস্থা হিসাবে সমাজের উৎপত্তি হয়নি। সমাজ আবির্ভূত হয়েছে
ক্রমবিবর্তনের ধারায়, অর্থাৎ অত্যন্ত স্বাভাবিকভাবে সমাজের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পর্যায় বা স্তর অতিক্রম করে মানব সমাজ আধুনিক কালের এই জটিল রূপ ধারণ করেছে। সমাজবিজ্ঞানী অগস্ট কোত এর অভিমত অনুসারে মানব সমাজের উদ্ভব হয়েছে মানুষের সংঘবদ্ধ জীবনের প্রয়োজনের তাগিদে। তারপর এই সমাজের ক্রমবিকাশ বা প্রগতি ঘটেছে এবং এই ক্রমবিকাশ সংগঠিত হয় অপরিহার্যভাবে। এই ক্রমবিকাশের ধারা ধীরে ও ক্রমান্বয়ে চলতে থাকে, তবে সকল সমাজের এই ক্রমবিকাশ একই রকম গতিতে ঘটে এমন নয়। সেই কারণেই বিবর্তনে সকল সমাজের ক্রমবিকাশ অভিন্ন অবস্থায় নেই। তো এক্ষেত্রে হারবার্ট স্পেন্সার মানব সমাজের ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে তার একটি গ্রন্থটির নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি, এবং এই গ্রন্থ থেকে স্পষ্ট বোঝা যায় যে সভ্য অবস্থায় সমাজের ক্রমবিকাশ ঘটেছে আদিম অসভ্য অবস্থা থেকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই সমাজের উদ্ভবের ক্ষেত্রে আমরা এই মতবাদগুলি দেখলাম, তবে সমাজবিজ্ঞানীদের এক অংশের বা এক মেজরিটির ধারণা যে সমাজ উদ্ভবের ক্ষেত্রে এই যে মতবাদগুলি দেওয়া হয়েছে বিভিন্ন আলাদা করে, সেগুলি কিন্তু সবগুলি বা এককভাবে কোনোটাই সঠিক নয়। আবার সমাজ গড়ে তুলতে এগুলোর ভূমিকা আছে, এটাও বলা যেতে পারে। আর বিবর্তনবাদীদের বক্তব্যটা অনেকটা পরিষ্কার যে সমাজ কোনো নির্দিষ্ট একদিনে বা কোনো চুক্তির মাধ্যমে ঘটেনি, এটি একটি ক্রম বিবর্তনের ধারায় সমাজের উদ্ভব ঘটেছে। তো সমাজের উৎপত্তি সম্পর্কিত মতবাদগুলি এরকম। তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ।